দেশের রপ্তানি আয় হ্রাস এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আজ আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ থাকবে। আমরা দেখছি ধারাবাহিকভাবেই গত কয়েক মাস ধরে কিন্তু রপ্তানি আয় কিছুটা কমেছে, যেটা এর আগে আসলে সচরাচর এমনটা ছিল না। এটা কি মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা কিংবা যুদ্ধ পরিস্থিতি, এর প্রভাবে কি আমরা ধারাবাহিকভাবে রপ্তানি আয়টা হারাচ্ছি? এ বিষয়টা আসলে আমরা যদিও সম্প্রতি আমরা নজরে নিচ্ছি, কারণ অতি বড় মাত্রায় এই ধসটা হয়েছে রিসেন্ট টাইমে, কিন্তু এটা আসলে একটা ধারাবাহিকতা আছে। এটা গত কয়েক বছরে সেই ধারাবাহিকতাটার একটা চিহ্ন আমরা পাচ্ছিলাম, ইশারা পাচ্ছিলাম যে এরকম সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা ঠিক ওইভাবে এটা ট্যাকল করতে পারিনি, কারণ দেশটা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন এই সমস্ত বিষয়ে আসলে দীর্ঘমেয়াদী কোনো চিন্তাভাবনার সুযোগ ছিল না। তো অনেক অ্যাডহক বেসিসে অবস্থা যেরকম হয়েছে সেভাবে আমরা এটা হ্যান্ডেল করার চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে দুনিয়াতে অনেক কিছু হয়ে গেছে যেটা আমাদেরকে এখন ট্যাকল করতে হচ্ছে। আমাদের আসলে কিছু কাঠামোগত ভিতর জিনিস আছে যেগুলো ইন্টারনাল, এগুলো আমাদেরকে অ্যাড্রেস করা হয়নি বলে এই সমস্যাগুলো জটিল হয়েছে। আর এখন তার সঙ্গে সংযুক্ত হয়েছে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো, যেগুলোতে আমাদের খুব বেশি কিছু আসলে করার নেই। সুতরাং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা একটা কম্বিনেশন, যে ইন্টারনাল প্রবলেমগুলো কমপ্লিকেটেড হতে হতে একটা পর্যায়ে পৌঁছেছে যে যেখানে এটা একটা ক্রাইসিসের পর্যায়ে এসে গেছে, আর আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো এখন যোগ হয়েছে। স্যার, আমরা দেখেছি যে এটা তো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি অস্থিরতা রয়েছে। আমাদের ইউরোপেও কিন্তু রপ্তানি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে, এর কারণটা কি মনে হচ্ছে? ওয়েল, এক নাম্বার কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু প্রতিযোগিতা আছে। আমাদের তো রপ্তানির একটা বিরাট অংশই আসে, বিরাট অংশ না, সংখ্যাগরিষ্ঠ অংশটাই আসে আসলে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট থেকে, খাত থেকে, এবং এই মার্কেটগুলোই আমাদের প্রাইমারি মার্কেট। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কম্পিটিটর আছে, বিশেষ করে ভিয়েতনাম একটা ইম্পর্টেন্ট কম্পিটিটর, এবং তারা নিজেদেরকে ইন্টারনালি যে সমস্ত চ্যালেঞ্জগুলো ছিল আমাদের চেয়ে তারা আরও ইফেক্টিভলি সেটা হ্যান্ডেল করতে পারছে, এবং তারা যে সমস্ত মার্কেট অ্যাক্সেস করতে চায় সেই মার্কেটগুলোর সঙ্গে সম্পর্ক গড়তেও একটা আস্থার জায়গা তারা আমাদের চেয়ে আরও ভালো করে তৈরি করছে। আমাদের যে বিষয়টা হচ্ছে, যেটা আমি বললাম ইন্টারনাল, আমাদের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো বাইরে থেকে দেখলে আমাদের দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে ধারাবাহিকতা, এটার উপরে আস্থা রাখাটা কঠিন হয়ে পড়েছে যারা বিনিয়োগ করতে চাচ্ছে, আমাদের দেশ থেকে আমদানি করতে চাচ্ছে। তো এই কারণে এটা একটা বিষয়। আর কিছু অনিশ্চয়তার দিক, যেমন ট্যারিফ নিয়ে যে ড্রামাটা হলো, নাটকটা হলো, এবং এখনও নাটকটা পুরোপুরি বন্ধ হয়নি, এ সমস্ত বিষয়গুলো অনেক কিছুকে ঝুঁকিতে ফেলে দেয়। যারা আমদানি করবে তাদের জন্য যেমন একটা অনিশ্চয়তা, যারা রপ্তানি করবে তাদের জন্য একটা অনিশ্চয়তা। এই জিনিসগুলো সেটেল হতে হবে, তা না হলে আমাদের ভিতর থেকে আমরা যদি নিজেদেরকে গুছিয়ে না নিতে পারি, এই সমস্ত অনিশ্চয়তার বিষয়গুলো আসলে খুব জটিল হয়ে দাঁড়ায় আমাদের জন্য। কিন্তু আমার একটা অভিমত হচ্ছে, সেটা হচ্ছে যে বাইরে কি হচ্ছে সেটার ব্যাপারে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কিন্তু আমাদের ভিতরের বিষয়গুলো যে অগোছালো থাকবে, সমস্যা থাকবে, আমরা দীর্ঘমেয়াদে যা করার দরকার সেগুলো আমরা করিনি, করতে পারছি না, কখন করব, এইটা তো আসলে অজুহাত দেওয়াটার কোনো স্কোপ নাই। স্যার, আপনি বলছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু বিষয় গোছানোর বিষয়, ট্যারিফের কথা বলছিলেন। আমরা তো একই সঙ্গে দেখছি যে আমাদের যে রপ্তানির যে প্রধান সামুদ্রিক বন্দর, সেখানেও কিছু অব্যবস্থাপনা এবং সেখানটার বিষয়টা নিয়েও বিভিন্ন সময় কথা উঠেছে। অন্যান্য বিষয়গুলোও তো আসলে একই সঙ্গে আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। একটা জাতি, তার যদি সেই উইল থাকে যে তারা ঘুরে দাঁড়াবে, তারা নতুন একটা উচ্চতায় যাবে, সেই জাতিকে আসলে পেছনে টেনে রাখার কোনো স্কোপ নাই। আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা বেশ কিছু সময় পার হয়ে এসেছি যখন দেশের সত্যিকার নেতৃত্বটা এভাবে আসে নাই যে আমাদের দেশটা যা কিছু করা দরকার আমরা সেটা করব দেশকে সবার সামনে রেখে। এখানে পার্টি পলিটিক্স হয়েছে, এখানে ডার্টি পলিটিক্স হয়েছে, এখানে নানান ধরনের সম্পদ লুণ্ঠন হয়েছে। আমাদের অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে যেগুলো প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, আমাদের রপ্তানিকে যেভাবে ডিভার্সিফাই করার দরকার ছিল, এগুলোকে কোনোটাকে আসলে অগ্রাধিকার দিয়ে ডিল করা হয়নি। তো সেই কারণে
আমাদের অবশ্যই একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে জাতিগতভাবে যে আমরা আসলেই এই ডোলড্রামের মধ্যে পড়ে থাকব, নাকি আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে আরও ভালো কিছু করার জাতির জন্য এবং বিশ্বের বাজারে, আমরা সেখানে পৌঁছার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আর ওই পুরনো দিনের অজুহাত দেওয়ার সুযোগ আছে। স্যার, আরেকটি বিষয় যে সাম্প্রতিক সময়ে যে জ্বালানির সংকট, এর ফলে কি আমাদের নিজস্ব অভ্যন্তরীণ যে উৎপাদন ব্যবস্থা সেখানে তো অবশ্যই এখানে একটা প্রভাব পড়বে। তার আগামীতে আসলে কি দেখছেন, এর প্রভাব আসলে কতদূর যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে বাজার আসলে এমন একটা জিনিস যে অনেক সময় একবার ক্রেতারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আবার টেনে আনা খুব মুশকিল। সুতরাং আমাদের এই যে গার্মেন্টসের কথা যদি আমরা বলি, এখানকার যে উৎপাদনটা যদি ব্যাহত হয়, এবং অলরেডি ব্যাহত হয়েছে এবং হচ্ছে, আমরা ঠিকমতো উৎপাদন করতে পারছি না, এতে করে তো যারা ক্রেতা তাদের তো আস্থার জায়গাটা ধরে রাখাটা খুব সহজ হবে না। তো সেই কারণে জ্বালানি এমন একটা জিনিস যে আমরা যদি উন্নয়নের কথা বলতে চাই তাহলে এটার একটা অপরিহার্য অংশ। এটাকে স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে দেখতে হবে যে এই সমস্ত বিষয়ে আমাদের কোনো গাফিলতির সুযোগ নেই। এবং উন্নয়নের কথা যদি আমরা বলতে চাই, এটা শুধু ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি হলেই হবে না, আমরা রাস্তাঘাট, ব্রিজ এগুলোর দরকার আছে। কিন্তু জ্বালানি এমন একটা জিনিস যে সব কিছুর পেছনে এটার অস্তিত্ব রয়েছে। এবং কিছুটা দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা আসলে এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি। এই কথাটাই শেষ হয়ে যাওয়া উচিত না, কারণ আমাদের অবশ্যই সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়াতে হবে, এটার কোনো বিকল্প নেই। জ্বালানি মজুদের দিকে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত আমাদের? আমরা দেখেছি যে আমরা আসলে অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা যেখানে দীর্ঘ সময় জ্বালানি মজুদের একটি পরিকল্পনা অনেক আগে থেকেই করছে, সেখানে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। আমরা পিছিয়ে ছিলাম, তার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের ডলারের সংকট, রিজার্ভের সংকট। কারণ ওটাও তো আবার আরেকটা দিক আছে, কারণ এটা সম্পৃক্ত, দুটো একই সাথে জড়িত আর কি। তা আমাদের ব্যাংকিং সেক্টরটা তো ধ্বংস হয়ে গিয়েছিল, এখনও সেটা থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পেরেছে মনে করার কোনো কারণ নেই। তো এই সমস্ত বিষয় যে আমরা যে জ্বালানির মজুদটা রাখবো, এটার জন্য যে রিসোর্সটা স্পেন্ড করা দরকার, আমি মনে করি না যে আমাদের আসলে রিসোর্স নেই। কিন্তু যেই রিসোর্সগুলো এতদিন ধরে আমরা অ্যাকুমুলেট করেছি, আনফর্চুনেটলি এর একটা উল্লেখযোগ্য অংশ তো বাইরে পাচার হয়ে গেছে। আমাদের রিসোর্সকে যদি প্রপারলি ম্যানেজ করা যেত এবং সেটাকে সঠিকভাবে সঠিক অগ্রাধিকার দিয়ে এটা ব্যবহার করা যেত, আমাদের অবশ্যই জ্বালানিকে আরও মজুদ রাখার দরকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো আমরা সব দিক থেকেই মোটামুটি আটকে যাচ্ছি, কারণ বাইরে থেকে আমাদের সেই সহযোগিতাগুলো পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর ভিতর দিক থেকে আমরা এখনও ব্যাংকিং খাতকে পুরোপুরি সঠিক অবস্থায় এখনও আনতে পারি নাই। কিন্তু আবারও কথা হচ্ছে যে কি হয়ে গেছে, আমাদের সেটাতে শুধু ফোকাস করলে হবে না, সেটা থেকে আমাদের শিখতে হবে। কিন্তু যা করা দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। এখনও পর্যন্ত আসলে এই যে গার্মেন্টস সেক্টরকে যে সাপোর্টটা দেওয়া দরকার, আমরা সেটা কতটুকু দিতে পেরেছি এখনও পরিষ্কার না। নতুন গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্টের অবশ্যই একটা এখানে ধারাবাহিকতার একটা ব্যত্যয় ছিল, আমরা আশা করছি সেটা এখন পূরণ হবে। কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিয়ে আস্থার জায়গাটা আসলে ধরে আনা দরকার। ব্যাংকিং সেক্টর ঠিক করা দরকার। রিজার্ভের সংকটগুলো এখন অনেকটা কমে এসছে, সুতরাং অতটা বিষয় না। কিন্তু আমাদের যেইগুলো আমাদের রপ্তানির আয়ের মূল খাতগুলো, এগুলোকে ধরে রাখা এবং সেই সাথে আমাদের ডিভার্সিফাই করা দরকার। এটা হয়তো 6 মাসে হবে না, 1 বছরে হবে না, কিন্তু এখন থেকে প্ল্যান না নিলে তো 10 বছরেও হবে না। স্যার, আপনি বলছিলেন যে রিজার্ভের সংকট তো অনেকটা কমে গিয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে যেভাবে আমাদের রপ্তানি আয় কমছে, একই সঙ্গে জ্বালানির জন্য তো আমাদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, সব মিলিয়ে রিজার্ভে কোনো আশঙ্কা করছেন কিনা? রিজার্ভ কমে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে? অবশ্যই, কারণ আরেকটা ধাক্কা সামনে আছে, সেটা হচ্ছে যে আমরা ডলারের একটা রিজার্ভের মূল অংশ আসে মাইগ্রেন্ট ইনকাম থেকে, এবং সেই মাইগ্রেন্ট যে রেমিটেন্স যেটা আসে আর কি, সেই রেমিটেন্সটা এই একটা উল্লেখযোগ্য অংশ আবার এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, উপসাগরীয় দেশগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু স্যার এই সংকটের মুহূর্তে কিন্তু আমাদের রেমিটেন্স কমেনি, বরং আরও বেড়েছে। কমেনি, কিন্তু এটা একটা ধাক্কা খাওয়া সম্ভব, কারণ আমাদের দুবাইয়ের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য জায়গায়, সেটার একটা প্রভাব পড়তে পারে। কতটুকু পড়বে এটা নির্ভর করবে যে এই সমস্ত দেশগুলো এই যুদ্ধাবস্থা থেকে কিভাবে ফিরে আসে এবং ঘুরে দাঁড়ায় তার উপরে। কিন্তু এটাও আমরা এভাবে যদি চিন্তা করি যে না কোনো কিছু হবে না, আসলে কৌশলগত দিক থেকে এভাবে চিন্তা করলে হয় না, বরং চিন্তা করতে হয় যে ওয়ার্স্ট কেস সিনারিও কী হতে পারে।
এবং সেটাকে ধরে রেখে আমাদের নিজেদেরকে সাজাতে হয় কৌশলগতভাবে যে আমরা এরকম যদি হয় তাহলে কি করব, এরকম যদি হয় তাহলে কি করব। আনফর্চুনেটলি আমাদের এই সিনারিও প্ল্যানিংগুলোর মধ্যে মারাত্মক দুর্বলতা আছে। স্যার, আমাদের তো $30 বিলিয়ন ডলার এখন রিজার্ভ রয়েছে, তো আগামীতে যদি এই পরিস্থিতি থাকে তাহলে তো সেখান থেকে যদি কমে যায়, সেটা কি আমাদের আসলে যে নিশ্চয়তা ছিল আন্তর্জাতিক মহলে যে আমাদের একটি সুনামের জায়গা তৈরি হচ্ছিল, সেই জায়গায় কোনো ঘাটতি তৈরি হবে কিনা? না, এটা হতে পারে, তবে আমার যতদূর মনে হচ্ছে যে নতুন সরকার যে এসছে তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে এই বিষয়গুলো হ্যান্ডেল করে তাহলে আমার মনে হয় যে এই সংকটটা বড় আকার যাবে না আর কি, আমার যেটা ধারণা আর কি। তবে এখানে অনেক কিছু বিষয় আছে, ডিসিশনের ব্যাপার আছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সমস্ত লোকজনদের নিয়োগ দেওয়া হচ্ছে, এটা যদি আস্থার সংকটকে আরও ঘনীভূত করে তাহলে একটা সমস্যা হতে পারে। আর যদি এমন সমস্ত লোকজনদেরকে অ্যাপয়েন্ট দেওয়া হয় বিভিন্ন দায়িত্বে, ক্রিটিক্যাল সেন্সিটিভ যে সমস্ত পজিশনগুলো আছে, তাহলে সেই আস্থার সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ বিষয়ে আর একটু খেয়াল রাখা দরকার। স্যার, এই যে সংকটকালীন মুহূর্ত, বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের যে জ্বালানি সংকট, সব মিলিয়ে এই যে সরকার আগামীর দিনগুলোতে কি পরিকল্পনা নেওয়া উচিত, কোন কোন বিষয়ে সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আমরা যাদেরকেই পলিসি মেকিংয়ে রাখবো, দায়িত্ব দেব, এটা মেরিটের ভিত্তিতে যেন হয়। এটা যেন আগের মতো দলীয় প্রভাবের কারণে না হয়। যোগ্য ব্যক্তিদের যদি যোগ্যতা সহকারে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে একদিকে যেমন এম্পাওয়ার করা হয় যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা এই দায়িত্বগুলো পালন করো দায়িত্বশীলতার সাথে, বিবেকের সাথে, আমাদের সরকার পুরো সাপোর্ট দেবে। সেটা যদি না হয়ে এমন সমস্ত লোকজনদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় যাদের হয়তো অভিজ্ঞতা নেই অথবা সেই ধরনের গাটস নেই, মেরুদণ্ড নেই, সেখানে দলীয় প্রভাবের বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো সরকারের যেটা দরকার হবে, এই আস্থার সংকটটা যাতে করে আরও ঘনীভূত না হয়, বরং আমরা তা থেকে বের হয়ে আসতে পারি এবং অতীতের পুনরাবৃত্তি যেন না হয়, এটা আমরা দেখতে চাই। আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, আমাদের অনেক যোগ্য লোকজন আছে। আমরা সবাই মিলে যদি দেশটাকে উপরে ওঠানোর জন্য একসঙ্গে কাজ করি, কোনো কিছু অসম্ভব না। কিন্তু ওই অতীতের পুনরাবৃত্তি হলে যা কাজ হবে তার ফলও সেরকমই হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে আলোচনা আপনাকে এবং আপনার দর্শকদেরকেও থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের রপ্তানি আয় এবং দেশের অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক।